আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করব। তো খতিয়ান কি, খতিয়ান নিয়ে আসলে কি জানা উচিত বা এ বিষয়ে আমাদের বেসিক কি ধারণা থাকা উচিত, এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তো প্রথমত বলি, খতিয়ান হলো হিসাবের পাকা বই। আর খতিয়ান কাকে বলে বলো তো? খতিয়ান হলো লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধের পর হিসাবের শ্রেণী ও প্রকৃতি অনুযায়ী যথাযথ হিসাবে স্থানান্তর করার প্রক্রিয়াটাকে খতিয়ান বলে। তাহলে খতিয়ান কি? হিসাবের পাকা বই। মনে থাকবে। আর খতিয়ান কি হবে? যে হিসাবের শ্রেণী, অর্থাৎ প্রত্যেক হিসাবের ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা নাম দিয়ে যে হিসাব স্থানান্তর করা হয় সেটিকেই খতিয়ান বলা হয়। যেমন যদি বলা হয় নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে এটা জাবেদা কি করবা? তুমি করবা যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে দুইটা হিসাব তৈরি হলো, কি একটা হলো ক্রয় হিসাব আর একটি হলো নগদান হিসাব। তো ক্রয় হিসাব, এই ক্রয় হিসাবের জন্য একটি জাবেদা, একটি খতিয়ান, আর নগদান হিসাবের জন্য একটি খতিয়ান। অর্থাৎ জাবেদার প্রত্যেকটি লেনদেন থেকে কতগুলা নগদান হিসাব রয়েছে, কতগুলা ক্রয় হিসাব রয়েছে, সবগুলো ক্রয় হিসাবকে একসাথে করে, সবগুলো নগদান হিসাবকে একসাথে করে এইভাবে আলাদা আলাদা ব্যালেন্স করতে হয় খতিয়ানে। বুঝতে পেরেছো? তো খতিয়ান করতে হলে বুঝতেই পেরেছো, খতিয়ানের আগে পূর্ব শর্ত হলো জাবেদাটা ঠিক মতো করতে হবে। অর্থাৎ জাবেদা যদি তুমি ঠিক মতো পারো তাহলে খতিয়ান ঠিক মতোই পারবে। ওকে, তাহলে খতিয়ান, দেখো খতিয়ানের আবার আরেকটি বিষয় রয়েছে, সহকারী খতিয়ান রয়েছে। মূল খতিয়ান এবং সহকারী খতিয়ান। মূল খতিয়ান কি? যেমন প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাব, এই দুইটার সহকারী খতিয়ান হয়। ঠিক আছে? প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাবের অপর নাম দেনাদার, প্রদেয় হিসাবের অপর নাম পাওনাদার। ঠিক আছে? তো এই প্রাপ্য হিসাব অথবা প্রদেয় হিসাব এগুলো কারা? এগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের কাছ থেকে টাকা পাবো বা টাকা দিতে হবে এরকম। ঠিক আছে? যাদের কাছ থেকে টাকা পাবো বা যারা আমার কাছে দেনা রয়েছে তারা হলো প্রাপ্য হিসাব, আর যারা আমার কাছে পাওনা রয়েছে তারা হলো প্রদেয় হিসাব বা পাওনাদার। ঠিক আছে? তো এই যে প্রাপ্য, দেনা এবং পাওনা যারা রয়েছে তারা কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে। এই যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আলাদা আলাদা নাম, যেমন করিম অ্যান্ড সন্স, তারপরে রহিম, এই সমস্ত আলাদা আলাদা ব্যক্তির নামে যখন হিসাব করা হয় তখন সেটা কি বলা হয়? সহকারী খতিয়ান। আর করিম, রহিম, যদু, মধু, কদু এরা সবাই যদি দেনাদার হয়ে থাকে তাহলে দেনাদার নামে একটি হিসাবে করতে হয়, এটি হলো মূল খতিয়ান। বুঝতে পেরেছো? তাহলে মূল খতিয়ান এবং সহকারী খতিয়ান বুঝতেই পারছো। মূল খতিয়ান এবং সহকারী খতিয়ানে প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে আলাদা আলাদা খতিয়ান হিসাব করা। বুঝতে পেরেছো? ওকে, এখন খতিয়ান কয় প্রকার? খতিয়ান কিন্তু খতিয়ান দুই ভাবে করা যায়। একটি হলো চলমান জের ছক আর একটি হলো টি ছক। এটা নিয়ে আমরা এর আগে পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছিলাম, হিসাব অধ্যায়ে। ঠিক আছে? তো চলমান জের ছক হলো 7টি কলাম থাকে এবং প্রতিটি লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথে এর জের জানা যায়। আর টি ছকে মোট 8টি কলাম থাকে এবং এটি নির্দিষ্ট সময় পর পর এর জের জানা যায়। ঠিক আছে? তাহলে খতিয়ানের বৈশিষ্ট্যটা দেখে নাও একটু। খতিয়ানের বৈশিষ্ট্যটা হবে প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করবে, এটা হলো মূল বৈশিষ্ট্য। প্রস্তুতে টি ছক এবং চলমান জের ছক অনুসরণ করা হয়। টি ছকে কয়টা কলাম থাকে? মোট 8টা। চলমান জের ছকে কলাম থাকে 7টা। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। ঠিক আছে? এবং ডেবিট বা ক্রেডিটের যে পার্থক্য থাকে সেই পার্থক্যটাকেই উদ্বৃত্ত বা জের বলা হয়। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহি স্বরূপ কাজ করে। অর্থাৎ ওই যে বললাম, তোমার খতিয়ান প্রস্তুত করতে হলে এর পূর্ব শর্ত কি? জাবেদা করতে হবে। তাহলে জাবেদাটা ভালোভাবে পারতে হবে, তাইলে খতিয়ান করতে পারবে। খতিয়ান লিপিবদ্ধের সময় জাবেদার পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হয়। ওকে, খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয় এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। ঠিক আছে? অর্থাৎ এই খতিয়ানের প্রত্যেকটি উদ্বৃত্ত নিয়েই কিন্তু রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাহলে রেওয়া মিল যদি প্রস্তুত করতে যায় তাহলে আমাদেরকে কি লাগবে? আমাদের খতিয়ানের ব্যালেন্স লাগবে। বুঝতে পেরেছো? তাহলে জাবেদা করার পরে
খতিয়ান করতে হবে। এই জন্যই খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়, কারণ তুমি যখন গাণিতিক শুদ্ধতা যাচাই করবে এবং আর্থিক অবস্থার বিবরণী বা বিশদ আয় বিবরণী যখন প্রস্তুত করতে যাবে, তখন কিন্তু এই হিসাবের প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স থাকবে। আর প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স কোথায় পাবো? খতিয়ানে পাবো। এই জন্যই খতিয়ান হিসাবকে কি বলা হয়? হিসাবের পাকা বই বলা হয়। ঠিক আছে, এখানে কিছু খতিয়ানের বিভিন্ন হিসাব দেওয়া আছে। দেখো, সম্পদ, এটা একটু পড়ে নিতে পারো। সম্পদ কি কি? যেমন নগদান, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, মজুত পণ্য, ভূমি ও দালান কোঠা, যন্ত্রপাতি, সুনাম, এগুলোকে সম্পদ বলা হয়। দায় আছে প্রদেয় হিসাব, ঋণ হিসাব, বকেয়া খরচ, অনুপার্জিত আয়, এগুলো হলো দায়। মালিকানা সত্ত্ব হলো মূলধন হিসাব, উত্তোলন হিসাব, সাধারণ সঞ্চিতি, এগুলো হলো মালিকানা সত্ত্বে যায়। আয় কি আছে? বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত শিক্ষানবিশ সালামি, এগুলো। ব্যয় আছে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, বিক্রয় হিসাব তো আয়, বেতন হিসাব, মজুরি হিসাব, অবচয় হিসাব, বিজ্ঞাপন হিসাব, বীমা হিসাব, ভাড়া হিসাব, কর ও বিকর হিসাব, কুঋণ হিসাব, আরো অনেক অনেক হিসাব রয়েছে। ঠিক আছে, এগুলো জাস্ট উদাহরণ দিয়েছে, তুমি এগুলো দেখে নিতে পারো যে কোনটা কোন ধরনের হিসাব। যদিও আমরা হিসাব চ্যাপ্টারে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি বিশেষ ক্লাস দিয়েছিলাম তোমাদের। খতিয়ানের গুরুত্ব কেন? খতিয়ান হিসাবের পাকা বই, আর এই খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়েই রেওয়া মিল তৈরি করে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, এবং রেওয়া মিলের পরবর্তী সময়ের জন্য আমাদের কি করতে? বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করে ব্যবসায়ের বা প্রতিষ্ঠানের অবস্থান বোঝা যায়। ঠিক আছে, এখন কি পজিশনে আছে। ঠিক আছে, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, এটা কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। তাইলে জাবেদা হলো হিসাবের সহকারী বই, আর খতিয়ান হলো হিসাবের পাকা বই। ঠিক আছে, হিসাবের পাকা বই। ওকে, দেখো এখন আমরা দেখব খতিয়ানভুক্ত বা পোস্টিং কিভাবে দেব। যেমন একটা লেনদেন দেওয়া আছে, এই লেনদেনটা দেওয়া আছে জানুয়ারির 1, 2025 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। তাইলে এটা জাবেদা কি হবে? নগদে পণ্য ক্রয় 5,000 টাকা ক্রয় করেছো, ব্যয় হয়ে গেছে, তাইলে ব্যয় হলে কি হয়? ডেবিট হয়। আর নগদ টাকা কমে গেছে, নগদ টাকা কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটি হলো আমাদের জাবেদা। তাহলে এখানে কয়টা হিসাব তৈরি হয়েছে দেখো তো? একটা হিসাব ক্রয়, আরেকটি হিসাব নগদান। তাইলে দুইটা হিসাব তৈরি হয়েছে। এই দুইটি হিসাবকে আমাদের আলাদা আলাদাভাবে শিরোনামে আমাদের খতিয়ানে পোস্টিং করতে হবে। তাইলে প্রথমে আমরা টি ছক খতিয়ানে পোস্টিং দেব। দেখো, ক্রয় হিসাব, এই যে এখানে নাম দিয়ে দেব ক্রয় হিসাব, এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট। ডেবিটে কি থাকবে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, খতিয়ান, টাকা। তারপরে ক্রেডিটেও থাকবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখন দেখো, ক্রয় হিসাব এখানে কি ছিল? ডেবিট ছিল। ক্রয় হিসাব কি ছিল? ডেবিট ছিল। তাইলে এই পাশে ডেবিটের পাশে টাকার ঘরে টাকাটা বসাই দেব, আর বিবরণে ঘরে লিখব ঠিক ক্রয় হিসাবের বিপরীতে যেটা আছে, কি আছে? নগদান হিসাব। তাইলে এখানে বিবরণে ঘরে নগদান হিসাব লিখে দেব, আর এই তারিখের ঘরে যে তারিখটা দেওয়া আছে জানুয়ারি 1 তারিখ 2025, এটাই লিখে দেব। বুঝতে পেরেছো কিভাবে দিতে হবে? যে হিসাবে আমরা খতিয়ান করব সেই হিসাবে সেই দিকে আমরা টাকা লিখব, আর বিবরণে ঘরে তার বিপরীত হিসাব লিখব। যেমন ক্রয় হিসাব ছিল ডেবিট, বিপরীত তার হিসাব কি ছিল? নগদান হিসাব। এই জন্য বিবরণে ঘরে নগদান হিসাব লিখছি, আর ক্রয় হিসাব ডেবিট, যার কারণে আমরা ডেবিট কলামে জের করেছি। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এটা দেওয়া আছে। আরো যত প্রকার ক্রয় আসবে সবগুলো এখানে পোস্টিং দিতে হবে। পোস্টিং দিয়ে মাস শেষে বা সপ্তাহ শেষে বা নির্দিষ্ট সময় শেষে এটির জের তৈরি করতে হয়। কিভাবে? মোট ডেবিট টাকা যোগ করে মোট ক্রেডিট বাদ দিতে হবে। বাদ দিয়ে যেই পাশে কম হবে সেই পাশে কত টাকা কম হলো সেটি জের হিসেবে লিখে দিতে হবে। ঠিক আছে, ব্যালেন্স সিডি হিসেবে লিখতে হবে, এবং পরের মাসের 1 তারিখে বা পরবর্তী সময়ের প্রথম কার্য দিবসে সেটিকে কি করতে হবে? ব্যালেন্স বিডি লিখতে হবে। ওকে, এটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব, প্র্যাকটিক্যালি করব। তো এখানে দেখো দুইটা হিসাব তৈরি হলো, একটা ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব। তাহলে নগদান হিসাবের জন্য আরেকটা জাবেদা খতিয়ান দিতে হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, ক্রেডিট। নগদান হিসাব কি ছিল? ক্রেডিট ছিল। তাহলে ক্রেডিট পাশে টাকা বসাবো টাকার ঘরে, আর বিবরণে কি দেব? এর বিপরীত হিসাব, নগদানের বিপরীত হিসাব কি ছিল? ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব বসাবো। ঠিক আছে, 2025 জানুয়ারি 1 তারিখ ক্রয় হিসাব বসাই দেব। তো এইভাবে আমরা খতিয়ান পোস্টিং করব। খতিয়ানের জের বা ব্যালেন্সিং করার জন্য অবশ্যই কি নির্দিষ্ট সময় পর পর, এই যে দেখো এখানে নগদান হিসাব, আসবাবপত্র ক্রয়। দেখো এখানে নগদান হিসাব একটা আছে, এখানে আছে নগদান হিসাব আরেকটা। তাহলে দুইটা আছে, একটা নগদান হিসাব ডেবিট আর একটা নগদান হিসাব ক্রেডিট। তো ব্যালেন্সটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা একটু দেখাই দিই। দেখো, নগদান হিসাব
এখানে নাম দেব খতিয়ান, খতিয়ান নগদান হিসাব, এটা নাম দেব ডেবিট ক্রেডিট, এ পাশে দিয়ে দেব তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। ওকে, প্রথমটা কি ছিল, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটা ডেবিট ছিল কত টাকা, 20,000 টাকা, তাহলে ডেবিট পাশে 20,000 টাকা বসাই দিব টাকার ঘরে। আর বিবরণের ঘরে কি লিখবো, নগদানের বিপরীত কি আছে, বিক্রয় হিসাব, তাহলে বিক্রয় হিসাব লিখে দিব। ওকে, এরপরে পরেরটা আছে দেখো 10 তারিখে, মার্চের 10 তারিখে নগদান হিসাব ক্রেডিট আছে। এবার আমরা ক্রেডিট পাশে টাকার ঘরে টাকাটা লিখব এবং বিবরণের ঘরে এই যে নগদানের বিপরীত কি হিসাব আছে, আসবাবপত্র হিসাব আছে, তাহলে এটা লিখে দিব। দেখো এখন আমাদের কাজ শেষ, এই মাসের কাজ শেষ, আর কোনো হিসাব নাই। তাইলে এখন আমি ডেবিট এবং ক্রেডিট দুই পাশে যোগ করব, আগে যোগ করে দেখব কোন পাশে বেশি, সেই পাশের যোগফলটা দুই পাশে লিখব। তো দেখো এই যে ডেবিট পাশে 20,000, ক্রেডিট পাশে হলো 15,000, তাহলে বেশি কোনটা, 20,000, তাহলে 20,000 দুই পাশে লিখবো, এখানে 20,000 লিখবো, এখানে 20,000 লিখবো। লিখে কোন পাশে কম হলো, ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কত টাকা কম হয়েছে, 20,000 থেকে 15,000 বাদ দিলে 5,000 টাকা কম হয়েছে। এই 5,000 টাকা এটা এখানে লিখবো, লিখে এটা দিয়ে দিব কি, ব্যালেন্স সিডি। এটি এখানে তারিখ দিব ওই মাসের শেষের দিন, যে মাসে হিসাব করতেছি সেই মাসের শেষের দিনের তারিখটা দিয়ে দিব। তাইলে কত, 5,000 টাকা ব্যালেন্স শিটে। এখন কি করতে হবে, এটা তো এই জেডটা আসলে কি, ডেবিট জেড না ক্রেডিট জেড বলো তো, প্রশ্ন থাকে অনেক সময়। ঠিক আছে, কোন পাশে কম, যে পাশে কম হবে তার বিপরীত জের হবে। ক্রেডিট পাশে কম হয়েছে তাইলে জেডটা হবে ডেবিট জের, আর ডেবিট পাশে কম হয়েছে তাইলে জেডটা হবে ক্রেডিট জের। বুঝতে পেরেছো, তাইলে কম হয়েছে কোন পাশে, ক্রেডিট পাশে, তাইলে জের হবে ডেবিট জের। ঠিক আছে, তাইলে এটা ডেবিট জের। এখন এই যে ব্যালেন্স সিডি পরের মাসের 1 তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হিসেবে লিখে দিতে হবে বিপরীত পাশে, যে পাশে ব্যালেন্স সিডি তার বিপরীত পাশে। বুঝতে পেরেছো, তাইলে এপ্রিল মাসের 1 তারিখ, মার্চের পরে এপ্রিল, এপ্রিল ব্যালেন্স বিডি হিসেবে 5,000 টাকা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে পোস্টিং দিতে হবে। তো আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই কি করব, এই যে এই জিনিসটা অবশ্যই দেখে নেবা। সিডি মানে ক্যারিড ডাউন, মানে নিচে নিত বা স্থানান্তরিত, আর বিডি মানে ব্রড ডাউন, মানে উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, তাইলে বিডি হলো ব্রড ব্রড ডাউন, মানে উপর থেকে আনিত, ঠিক আছে, বা স্থানান্তরিত হয়েছে। সিএফ হলো ক্যারিড ফরওয়ার্ড, সম্মুখে নিত। সিএফ হলো ক্যারিড ফরওয়ার্ড, সম্মুখে নিত, মানে এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠায় যখন নিয়ে যাবা তখন সিএফ লিখবা। আর বিএফ হলো ব্রড ফরওয়ার্ড, মানে সম্মুখে আনিত। ঠিক আছে, সিএফ হলো সম্মুখে নিত আর বিএফ হলো সম্মুখে আনিত। ঠিক আছে, তাইলে ব্রড ফরওয়ার্ড আর ক্যারিড ফরওয়ার্ড, তো এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে আসে, এইটা একটু দেখে নিও তোমরা, এটা ভালো করে দেখে নিও। হ্যাঁ, তারপরে চলমান যে ছকের ঘরটা কেমন থাকে, এই যে দেখো 7টা কলাম থাকে। ঠিক আছে, এগুলো দেখে নিবা। তারপরে ডেবিট পোস্টিং ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স প্লাস হবে, ক্রেডিট পোস্টিং ডেবিট ব্যালেন্স মাইনাস হবে। তারপরে ক্রেডিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্স প্লাস হবে, ডেবিট পোস্টিং ডেবিট, এগুলো আমরা চলমান যে ছকে করে নিব নি খুব ভালোভাবে। ঠিক আছে, তো এ গেল আমাদের মোটামুটি বেসিক আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে এই যে উদাহরণ যেটা রয়েছে, সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ, এইটা থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।